আমি বললাম, আরে আমি কি চুরি করেছি সেটা বলবেন তো নাকি? আর আপনি কে? মেয়ে বলল, আমি কি তা না হয় পরে জানতে পারবে। আর তুমি আমার সবচেয়ে দামি জিনিসটাই চুরি করেছো, আমার মনটা চুরি করেছো। তুমি অনেক বড় চোর। আমার সব কিছু চুরি করে তোমার কাছে নিয়ে রেখে দিয়েছো। কি মহা মুশকিলে পড়লাম রে বাবা। কী সব আবল তাবল বলছে, আমি কিছুই বুঝতেছি না। আর সবচেয়ে দামি জিনিস বুঝতেছি না, আর আমি কখন তার মন চুরি করেছি? আমার মনে হয় মেয়েটার মাথায় কোনো তার কাটা, তা না হলে এসব বলবে কেন? আমি বললাম, দেখুন আপনার কোথাও ভুল হচ্ছে। মেয়েটি বলল, না কোনো ভুল করি নেই। মেয়েটিকে আর কোনো কথা বলতে না দিয়ে ফোন কেটে দিলাম। ধুর, আর ভাল লাগে না। একটু পরে আবার ফোন দিল, আমি রিসিভ করিনি। এইভাবে আরও 6টা ফোন দিল। এবার কোনো উপায় না পেয়ে রিসিভ করলাম। আমি ফোন রিসিভ করতেই মেয়েটি বলল, তোর সমস্যা কী? আমি বললাম, কোনো সমস্যা নেই। মেয়েটি বলল, তাহলে ফোন রিসিভ করছিলে না কেন? আমি বললাম, তাতে আপনার সমস্যা কী? আর কে আপনি? মেয়েটি বলল, অনেক সমস্যা, তাই তো বারবার ফোন দিচ্ছি। আমি বললাম, আমি কি বলছি তার উত্তর দেন। মেয়েটি বলল, নামটা জানাটা কি খুব জরুরি? আমি বললাম, হুম। মেয়েটি বলল, নাম বললে আমার সাথে কথা বলবে তো, যদি না বলো তাহলে আমার নাম বলবো না। আমি বললাম, হুম বলবো। মেয়েটি বলল, সত্যি তো? আমি বললাম, হুম। মেয়েটি বলল, আমার নাম নীলা। নাম শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। আমি প্রথমে যা ভেবেছিলাম তাই হলো। আমি বললাম, কি? নীলা বলল, হুম। আমি বললাম, সত্যি নীলা তুমি? নীলা বলল, হুম সত্যি। আমি বললাম, কিন্তু আমি তোমার সবচেয়ে দামি কী চুরি করেছি? নীলা বলল, আরে বোকা, তুমি তো আমাকে চুরি করে নিয়ে গেছো। আমি বললাম, আমি তোমাকে কখন চুরি করেছি? আর তোমাকে চুরি করলে তো তুমি আমার কাছে থাকতে। নীলা বলল, আমার সব কিছুই তো তোমার কাছে আছে, শুধু আমার দেহটা এখানে আছে। তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি নীল, লাভ ইউ। আমি বললাম, কিন্তু নীলা, এটা কখনো হয় না। নীলা বলল, কেন হয় না? আমি বললাম, দেখো, এটা কেউ মেনে নেবে না। নীলা বলল, কেউ মানুক বা না মানুক তাদের কী যায় আসে, আর মানবে না কেন? আমি বললাম, একই পরিবারে দুই মেয়েকে কেউ বিয়ে দিবে না। নীলা বলল, কে বললো তোমাকে? আমি বললাম, তুমি মিলিয়ে নিও। নীলা বলল, আমি এইসব কিছুই বুঝি না, আমি শুধু তোমাকেই চাই। আমি বললাম, কী করবো কিছু বুঝতেছি না। আমিও যে নীলাকে ভালোবাসি না তা নয়, কিন্তু একই ফ্যামিলিতে দুই মেয়েকে কেউ বিয়ে দিতে চাইবে না, আপনারাই বলেন। নীলা বলল, কী হলো, কথা কেন বলছো না? আমি বললাম, কী বলবো বলো। নীলা বলল, তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে, আসো না আমাদের বাসায়, তোমাকে দেখবো। আমি বললাম, তোমার কি মাথা খারাপ? এখন কেমনে যাবো? এখন তো রাত হয়ে গেছে। নীলা বলল, মাথা খারাপ হলে তো কবেই পাবনা চলে যেতাম, এখানে তোমার প্রেমে পড়তাম না কি? হুম। আমি বললাম, তা আমার প্রেমে পড়ে কোথাও ব্যথা পাওনি তো? নীলা বলল, হুম পেয়েছি। আমি বললাম, তাই তা কোথায় ব্যথা পেলে? নীলা বলল, মনে ব্যথা পেয়েছি। আমি বললাম, কেমনে? নীলা বলল, তোমাকে দেখতে পাচ্ছি না তাই মনে কষ্ট হচ্ছে। আমি বললাম, ও আচ্ছা। নীলা বলল, এসব বাদ দাও তো, তোমাকে দেখবো কেমনে সেটা বলো। আমি বললাম, চলে আসো আমাদের বাসায়। নীলা বলল, ধুর, এইভাবে হবে না। আমি বললাম, তো? নীলা বলল, তোমার ইমো আছে? আমি বললাম, হুম আছে। নীলা বলল, কোন নাম্বারে? আমি বললাম, যেই নাম্বারে কথা বলছো। নীলা বলল, ও আচ্ছা ঠিক আছে, তুমি ডাটা চালু করো। আমি বললাম, হুম। আমি ডাটা চালু করতে নীলা ফোন দিল, তার সাথে আরও কিছুক্ষণ কথা বলে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয় নিচে আসতেই আম্মু বলল, নীল? আমি বললাম, বলো। আম্মু বললো, আরিয়ানের ফোন দিয়েছিল। আমি বললাম, কি বললো ভাইয়া? আম্মু বললো, তোকে যেতে বলেছে। আমি তো এক পায়ে যাওয়ার জন্য রাজি, কিন্তু আম্মুকে বুঝতে দিলাম না। আমি বললাম, কিন্তু আম্মু আমার ভালো লাগছে না। আম্মু বললো, কিন্তু আরিয়ান তোকে যেতে বলেছে। আমি বললাম, ভাইয়া যেহেতু বলেছে তাহলে তো যেতেই হয়। আম্মু বললো, হুম। আমি খেয়ে আমার রুমে এসে নীলাকে ফোন দিলাম। নীলা ফোন রিসিভ করে বলল, সকাল সকাল কি কি মনে করে ফোন দিলেন স্যার? আমি বললাম, এমনি ফোন দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, রাখি। নীলা বলল, আরে না না, তা কখনো আসতেছো? আমি বললাম, আমি যে আসতেছি তা তুমি কি করে জানলে? আর নীলা বলল, সেটা পরে বলবো, এখন বলো কখন আসতেছো? আমি বললাম, না আসবো না। নীলা মন খারাপ করে বলল, আচ্ছা ঠিক আছে। আমি আর কিছু বলতে না দিয়ে ফোন রেখে দিয়ে রেডি হয়ে ভাবিদের বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম। মাহের জন্য চকলেট নিয়ে নিলাম, আর এই প্রথম ভাইয়ের শ্বশুর বাড়ি যাচ্ছি, খালি হাতে তো যাওয়া যায় নাকি। ভাবিদের বাসায় এসে বিল বাজাতে ভাবি দরজা খুলে দিল আর বলল, কি দেবর সাহেব, আসতে দেরি হলো যে? আমি বললাম, একটু কাজ ছিল তো তাই। ভাবি বলল, ও ভেতরে আসো। আমি বললাম, হুম। আমি ভাবির হাতে ব্যাগগুলো দিয়ে সবার সাথে কুশল বিনিময় করে ভাবিকে বললাম, তা এত জরুরি তলব কিসের জন্য ম্যাডাম? ভাবি বলল, মাহি না, তোমাকে দেখতে ইচ্ছে করছে তাই। আমি বললাম, ও। ভাবি বলল, হুম। আমি বললাম, তা মাহি কোথায়? ভাবি বলল, নীলার সাথে আছে। আমি বললাম, ও আচ্ছা, বলে আমি সেখানে থেকে চলে গেলাম। আসলে আমাকে দেখার ইচ্ছা নীলার, কিন্তু সেটা মাইকে দিয়ে বলিয়েছে তা আমি ভালো করে বুঝতে পারছি। নীলাকে ফোন দিলাম, ফোন রিসিভ করছে না। 6টা ফোন দিলাম কিন্তু করলো না। সকালের ওই বিষয়টার জন্য হয়তো রেগে আছে আমার উপর। আমি মাইকে খুঁজে বের করলাম। মাইয়া আমাকে দেখে দৌড়ে আমার কাছে এসে বলল, ভাইয়া এসেছিস?
আমি বললাম আমাকে দেখতে না কি খুব ইচ্ছে করছে তোর? মাহি বলল আরে ধুর আমার না। আমি বললাম তাহলে? মাহি বলল নীল আপু। আমি বললাম কি? মাহি বলল আমার সাথে ভাব মারবি না, আমি সব জানি, আর নীলা আপু আমার কাছ থেকে তোর নাম্বার নিয়েছে। যাক ভাব, এত দেখছি মেঘ নাচেতে বৃষ্টি, নীলা দেখছি মাহিকে পটিয়ে ফেলেছে। আর মাহিকে পটানো কোনো ব্যাপার না, তাকে চকলেট আর গেমস খেলতে দিলেই ভালো। আমি বললাম তা তো নীলা আপু কোথায়? মাহি বলল সাদে আছে, যা। আর আমার চকলেট কই? আমি মাহিকে চকলেট দিয়ে নীলার জন্য কয়েকটা রেখে দিলাম, যেটা একটু পরে কাজে লাগবে। আমি সেখান থেকে ছাদে এসে দেখি নীলা চুপ করে আছে। আমি ছাদে গিয়ে দেখি নীলা ফুল গাছে পানি দিচ্ছে। বাহ, ভালো কাজ করতে পারছে দেখছি, আমার জন্য ভালোই হলো। আমি নীলাকে ফোন দিলাম, নীলা ফোন হাতে নিয়ে আবার রেখে দিল। আরও দুটো ফোন দিলাম, কিন্তু ফলাফল একই। আমার প্রতি এত অভিমান জমে আছে, তা কি করা যায় একটু আইডিয়া দেন আমাকে আপনারা। কি করব কিছু বুঝতেছি না। অনেক ভেবে একটা আইডিয়া মাথায় আসলো, দেখি কাজে লাগে কিনা। আমি পিছনে তাকিয়ে দেখলাম কেউ আছে না কিনা, কেউ নাই। আমার আবারও ভয় করছে। ভয়কে জয় করে নীলাকে পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরলাম। আমি জড়িয়ে ধরাতে নীলা ভয় পেয়ে গেল আর বলল কে কে কে? আমি বললাম ভয় নেই। নীলা বললো ও তুমি আমাকে জড়িয়ে ধরেছো কেন? আমি বললাম আমার ফোন রিসিভ করেছিলে না কেন? নীলা বললো ওই সময় ফোন কেটে দিচ্ছিলে কেন? আমি বললাম তাই বলে এতগুলো ফোন দিলাম তারপরেও রিসিভ করবে না? নীলা বললো না। আমি বললাম এত রাগ? নীলা বললো রাগ করে যদি এমন কিছু পাওয়া যায় তাহলে তো রাগ করাটাই ভালো। আমি বললাম কীরকম? নীলা বললো আমি যদি রাগ না করতাম তাহলে তুমি কি আমাকে এভাবে জড়িয়ে ধরতে? আমি বললাম এ না মানে? নীলা বললো আমি বললাম তাই বলে এমন করবে? নীলা বললো তুমি যখন বাসায় এসেছো দেখেছি, আর আমার ছাদেও যে এসেছো সেটাও দেখেছি। আমি চাইছিলাম তুমি কী করো। আমি বললাম তা কী দেখতে চেয়েছিলে? নীলা বললো আমি যেটা চেয়েছিলাম তুমি ঠিক সেই কাজটাই করলো। আমি বললাম ও তাই? নীলা বললো জানো তোমাকে দেখতে খুব ইচ্ছে করেছিল, কিন্তু কোনো উপায় না পেয়ে মাহিকে দিয়ে তোমাকে আসতে বলেছি। আমি বললাম বুদ্ধি আছে। নীলা বললো দেখতে হবে না বউটা কার? আমি বললাম কার বউ? নীলা বললো কার বউ আবার? তোমার বউ। এতে দেখি আমার বউ হয়ে গেল, আর এখন আমি বিয়েই করিনি। আমি বললাম বলেই নীলাকে ছেড়ে দিলাম। আমি ছেড়ে দেওয়াতে নীলা আমার দিকে ঘুরে দাঁড়িয়ে বলল কী হলো, ছেড়ে দিলে কেন? আমি বললাম কেউ যদি দেখে ফেলে তখন? নীলা বললো কেউ দেখবে না। আমি বললাম আমি কোনো রিস্কে যেতে চাই না। নীলা বললো রিক্স মানে? আমি বললাম যদি কেউ দেখে নেই তখন? নীলা বললো দেখলে সমস্যা কী? আমি বললাম আচ্ছা নীলা আমাদের সম্পর্কে কি মেনে নিবে? নীলা বললো নিবে। আমি বললাম তুমি কি করে বুঝলে? নীলা বললো আপু কিছুটা বুঝে গেছে আমাদের মাঝে কিছু একটা হচ্ছে। আমি বললাম কি? নীলা বললো আরে ভয় পেও না। আমি বললাম ভয় না পাওয়ার কী আছে? নীলা বললো তুমি এত ভয় পাও কেন? আমি বললাম একটু ভয় তো করবে। নীলা বললো ও। আমি বললাম চলো নিচে যাই। নীলা বললো আর একটু থাকি না? আমি বললাম না থাকা আর থাকা লাগবে না। নীলা বললো প্লিজ। আমি বললাম না। নীলা আর কোনো কথা বললো না। আমি নীলার জন্য যে চকলেটগুলো এনেছিলাম সেগুলো দিলাম। নীলা চকলেটগুলো নিয়েই খেতে শুরু করে। আমি নিচে আসতে ভাবি ডাক দিল। ভাবি বললো কী দেবর সাহেব কই ছিলেন এতক্ষণ? আমি বললাম ছাদে ছিলাম। ভাবি বললো তা ছাদে কী দেখলে? আমি বললাম ময়না পাখি টিয়া পাখি দেখেছি। আমি এই কথা বলতে ভাবি হাসতে লাগলো, সাথে সবাই হাসতে লাগলো। ভাবি হাসতে বললো তা পাখিগুলো দেখতে কেমন? আমি বললাম অনেক সুন্দর। ভাবি বললো আমার থেকে বেশি সুন্দর। আমি বললাম আরে না, আপনার থেকে বেশি সুন্দর হবে কেন? আপনার সাথে অন্য কারোর তুলনাই হয় না। আমার কথা শুনে নীলার দিকে তাকিয়ে দেখি নীলার হাসি মাখা মুখটা নিমিষে কালো হয়ে গেল, আর রাগে মুখ লাল হয়ে গেল। হেরে এখন কি হবে? কেন ভাবিরা তো প্রশংসা করতে গেলাম, একজনের জন্য আমার সংসারে আগুন লাগিয়ে দিলাম। এই আগুন নেভানোর ক্ষমতা আমার নাই, আর আমার মনে হয় না এই আগুন ফায়ার সার্ভিসে নিভাতে পারবে। আমার কথা শুনে ভাবি বলল থাক থাক আর ফার্ম দিতে হবে না, পরে ফেটে যাব। আমি কিছু বললাম না আর কি, আর কী বা বলবো। আমার সংসারে আগুন কীভাবে নিভাবো সেই টেনশনে মরছে। ভাবি বললো যাও খেয়ে নাও। আমি বললাম একটু পরে। ভাবি বললো কেন? আমি বললাম এমনি। ভাবি বললো কোনো কথা নেই। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমি খাবার টেবিলে গিয়ে বসলাম। ভাবি আর খাবার দিল, আমি খাবার নিয়ে বসে আছি, খাচ্ছি না। আসলে খাবার খেতে ইচ্ছে করছে না, শুধু নীলার কথা মনে পড়ছে। ভাবি আমার এমন পরিস্থিতি আর নীলাকে রেগে চলে যাওয়াতে কিছুটা বুঝতে পেরেছে বলে মনে হয়। আমি অল্প কিছু খেয়ে উঠে পড়লাম আর মাহিকে ডাকলাম। মাহি এসে বলল তোর জন্য ছাদে অপেক্ষা করছে, মনে হয় আজ তোর খবর আছে। দেখেছেন কি পাকটামি? আমি ডাকার সাথে সাথে বুঝে গেছি তাকে কেন ডাকা হয়েছে। আমি আর কিছু না বলে ছাদে গেলাম। আমি ছাদে গিয়ে দেখি নীলা দাঁড়িয়ে আছে। আমি কাছে যেতে নীলা ঠাস করে একটা চড় মেরে দিল। আমি গালে হাত ধরে দাঁড়িয়ে আছি, কিছু বললাম না। নীলা বলল আমাকে রাগাতে খুব ভালো লাগে তাই না? আমি চুপ করে রইলাম। নীলা বলল আমাকে কেন রাগা? আমি বললাম আসলে আমি এরকম কিছু চাইনি, আর তাছাড়া একটু দুষ্টুমি করে ফেলেছি, এত রাগার কি আছে? নীলা বলল রাখবো না তো কী করবো? তুমি আবার প্রশংসা করবে কেন? আমি বললাম আরে তুমি সিরিয়াসলি নিচ্ছ কেন? আমি তো দুষ্টুমি করেছি। নীলা বলল না তুমি দুষ্টুমি করবে না আমাকে ছাড়া। আমি বললাম ভাবি তো তোমার আপন বড় বোন। নীলা বলল আমি এত কিছু বুঝি না। আমি আচ্ছা ঠিক আছে। এরই মাঝে মাহি এসে হাজির হয়ে আর বলল ভাইয়া ভাবি আসতেছে। আমি বললাম এখন কী হবে? নীলা বলল কিছু হবে না, তুমি একটু দূরে দাঁড়িয়ে থাকো। আমি তাই করলাম, একটু দূরে দাঁড়িয়ে গেলাম। ভাবি ছাদে এসে বললো নীলা তুমি একটু আমার রুমে আসো তো। এইটুকু বলে চলে গেল। আমি নীলাকে নিয়ে জিজ্ঞাসা করে সুযোগ তাকালাম। নীলা বলল
যাও। আমি বললাম বলে আমি নিচে চলে এলাম ভাবির রুমের সামনে, কিন্তু ভিতরে প্রবেশ করতে ভয় করছে, মাথায় অনেক সাহস তো এক বুক সাহস নিয়ে ভাবির রুমের ভিতরে গেলাম। আর ভাবিকে আমাকে দেখে বলল, ভাবি বললো এসেছো? আমি বললাম হ্যাঁ বলুন, কেন ডেকেছেন? যা বলবো তা সত্যি করে বলবে। আমি বললাম বলবো। তোমার আর নীলের মাঝে কী চলছে? আমি বললাম ভাবি একটা কথা বলে রাগ করবেন না, আর নীলাকেও কিছু বলবেন না। ভাবি বললো আচ্ছা ঠিক আছে। আমি বললাম আসলে আমার আর নীলা দেখার হয় আপনাকে যেদিন দেখতে আসি সেদিন, তবে আমাদের বাসায় না রাস্তায়, সেখান থেকে নীলাকে আমার ভালো লাগে। আর তারপরে যখন জানতে পারি নীলা আপনার ছোটো বোন, তখন থেকে নীলাকে ভুলতে শুরু করে দিই। কিন্তু নীলা আমার সাথে কয়দিন একটু বেশি দুষ্টুমি করেছে, যার কারণে তার উপর আমার আবার মায়া পড়ে যায়। তারপরেও নীলাকে আমি কিছু বলি না, তা বা বুঝতেও দেয়নি। আমি ভাবি বললাম বুঝলাম। তারপরে আমি বললাম তারপরে আপনারা যখন আমাদের বাসা থেকে এসেছেন সেদিন রাতে নীলা ফোন দিয়ে জানলো সে নাকি আমাকে লাভ করে। আমি তাকে অনেক বুঝিয়েছি কিন্তু কাজ হয়নি। কোনো উপায় না পেয়ে আমি রাজি হয়ে গেলাম। এতগুলো কথা আমি কেমনে বলেছি তা নিজেও জানি না। আমার কথা শুনে ভাবি কি যেন ভাবছে। যখন কথাগুলো বলেছি তখন কোনো ভয় ছিল না, কিন্তু এখন হচ্ছে। না জানি আজ আমার কপালে কী আছে আল্লাহই জানে। ভাবি বলল আচ্ছা ঠিক আছে তুমি যাও। আমি বললাম বলে আমি ভাবির রুম থেকে চলে এলাম। মানে ভাবছি কিছু একটা তো হবে, হয়তো আমাদের মেনে নেবে, না হয় আমাদের বাসা থেকে বের করে দিবে। আমাকে বাসা থেকে বের করে দিলে কোথায় যাব, কী করবো সেটা নিয়ে চিন্তা পড়ে গেলাম, আর ভুলে গেলাম কী হবে। হঠাৎ মনে হলো আমাকে তো এখনও বাইর করে দেয়নি, তার আগে আমি এসব ভাবছি। দূর, আমি আসলে এক লাইন বেশি বুঝি, তা না হলে এসব ভাবছি কেন? যা হবার হবে, এখন এসব না ভাবাই ভালো। আর না ভেবে পারছি না, তবে একটা নিশ্চিত যে আমার উপর একটা ঝড় বয়ে যাবে, হোক সেটা বড় বা ছোটো। বসে বসে এসব ভাবছি এমন সময় কে জানি পেছন থেকে আমার চোখে চোখ ধরলো, তবে বুঝতে বাকি রইল না যে এটা কার কাজ। অবশ্যই নীলার কাজ, নীলা ছাড়া আর কেউ এমন করবে না। আমি চোখের উপর থেকে নীলার হাত ছাড়াতে ছাড়াতে বললাম নীলা। নীলা বললো বলো। আমি বললাম কী আর বলবো। নীলা বললো কেন, কী হয়েছে? আমি বললাম কি হয়নি তাই বলো, ভাবি সব জেনে গেছে। নীলা বললো সত্যি, বলে আমাকে জড়িয়ে ধরলো। কি আজব মেয়ে। এদিকে টেনশনে আমি মরছি, আর সে খুশিতে আত্মহারা হয়ে গেছে। কেমনটা লাগে আপনারাই বলেন। আমার মনে হয় মেয়েটার মাথায় কোনো এক তার কাটা, তা না হলে কেউ এমন করে। আপনারা আবার নীলাকে এসব কিছু বলবেন না যে আমি তাকে এসব বলেছি, তা না তাহলে আমি যাও কয়েকদিন বেঁচে থাকতাম তাও হবে না, সোজা আমাকে মেরে ফেলবে। সে যাই হোক, গল্পে আসা যাক। আমি বললাম নীলা বললো তাহলে তো ভালোই হলো। আমি বললাম কিছু ভালো হয়নি, এখন কী হবে একটু ভেবে দেখেছো? নীলা বললো আরে ধুর, তুমি তো শুধু শুধু টেনশন করছো। আমি বললাম আরে বোন, আমার একটু একা থাকতে দে না। হায় হায়, এ কি বললাম? এখন কী হবে? মনে হয় এখন আমার উপরে ছোটোখাটো একটা ঝড় বয়ে যাবে। ওরে বাবা রে বাবা, এতে দেখছি শুধু জ্বর হবে না, সাথে ইট পাটকেল পড়বে। তো কিসব আবল তাবল বলছে। নীলা আমাদেরকে রাগিভাবে তাকিয়ে বললো। নীলা বললো কি বললে? এখন কি বলবো কিছু বুঝতে পারছি না। আমি বললাম আমি তো বলেছি আমাকে একটু একা থাকতে দাও, এটাই তো বললাম। নীলা বললো না আরও কিছু বলেছো। আমি বললাম আরও কিছু কি বলেছি? নীলা বললো তুমি আমাকে বোন বললে কেন? আমি তোমার বোন হয়ে? আমি বললাম আরে তোমার শুনতে ভুল হয়েছে। নীলা বললো না আমি ঠিক শুনেছি, তুমি আমাকে বোন বলেছো। আমি বললাম আরে না, আমি বলেছি আমাকে একটু একা থাকতে দাও না বউ। নীলা বললো না তুমি মিথ্যা বলছো, ধুর ভাল লাগে না, একা আছি আমার কী হবে একটু পরে সেই টেনশনে। আর এখন যা শুরু করেছে আমি মনে হয় পাগল হয়ে যাব। কি আচনি, আমার জন্য পাবনা সিট বুকিং দাও। আমাকে পাগল বানাতে বেশি সময় মনে হয় লাগবে না। এরই মাঝে আমার ফোনটা বেজে উঠলো। আমি ফোন হাতে নিয়ে দেখি ভাইয়া ফোন দিচ্ছে। মনে হয় ভাইয়া বাবাকে সব বলে দিচ্ছে। ভাইয়া ভয়ে আমার হাত পা কাঁপছে। ফোনটা যে রিসিভ করবো সে ক্ষমতা আমার নাই। তারপরে ফোন রিসিভ করতে ভাইয়া বললো কোথায় তুই? আমি বললাম কেন, তোকে দেখতে খুব ইচ্ছে করছে। আমি আমার 32 বাইর করে একটা হাসি দিয়ে বললাম আমাকে দেখার কী আছে? ভাইয়া বললো একদম হাসবি না, তাড়াতাড়ি তোর বাবার রুমে আয়। আমি বললাম আচ্ছা বলে ভাইয়া ফোন রেখে দিল। আমি ভাবছি কী হবে তাই নিয়ে, যদিও ভাইয়ার শ্বশুরবাড়ির সেই সুবাদে তেমন কিছু বলবে না মনে হয়। পাশ থেকে নীলা বললো কে ফোন দিয়েছিল? আমি বললাম ভাইয়া। নীলা বললো তা কী বললো? আমি বললাম বলেছে আমাকে নাকি দেখতে খুব ইচ্ছে করছে। নীলা বললো ও ভালো তো, যাও। আমি বললাম আমি আর কিছু না বলে চলে এলাম আর ভাবির রুমের দিকে এগোতে লাগলাম। আমি যত এগোচ্ছি তত আমার বুকের ভিতর দুক দুক করছে। আমি দরজা নক করতে ভাবি এসে দরজা খুলে দিল আর বললো এসো ভেতরে এসো। আমি বললাম ভাইয়া শুয়েছিল, আমাকে দেখে উঠে বসে বললো কী শুনছি এসব? কী শুনছো ভাইয়া? ভাইয়া বললো তুই যে ভাব করছিস যে বাজি মাছ উল্টে খেতে পারিস না। আমি বললাম কী শুনছো বলবে তো নাকি? ভাইয়া বললো শুনলাম তুই আর নীলাও একে অপরকে নাকি ভালোবাসিস। আমি বললাম ভাইয়া বললো সত্যি তো? আমি বললাম কোনো প্রকার সন্দেহ থাকলে নীলাকে জিজ্ঞেস করতে পারো। ভাইয়া ভাবিকে উদ্দেশ্য করে বলল নীলাকে ডাকো তো। ভাবি নীলাকে ফোন দিয়ে এখানে আসতে বললো। আর একটু পরে নীলা চলে এলো। নীলা আসতে ভাইয়া বলল কি শুনছি এসব নীলা? নীলা বললো যা শুনেছো ঠিক শুনেছো ভাইয়া। ভাইয়া বললো তোমরা যা করছো তা কি ঠিক? নীলা বললো ঠিক না বল তা জানি না, তবে এইটুকু জানি নীল ছাড়া আমার পৃথিবীটাই অচল। ভাইয়া বললো এক থাপ্পড় দিয়ে সব করে দাঁত ফেলে দেবো, বেশি হয়ে যাচ্ছে। নীলা বললো আমি এত কিছু বুঝি না, নীলকে আমার চাই। ভাবি বললো তুই কি নীলকে সত্যি ভালোবাসিস? নীলা বললো আপু ভাইয়া।
ভাইয়া বললো তোমরা যা শুরু করেছো তা কিন্তু ঠিক না, আর এক ফ্যামিলিতে দুই মেয়েকে কেউ বিয়ে দিতে চাইবে না। নীলা বললো ভাইয়া আমি এত কিছু বুঝি না, নীলকে আমার চাই যে কোনো মূল্যে। ভাইয়া বললো দেখো নীলা, এই কথাটা মুখে বলা সহজ কিন্তু বাস্তবায়ন করা অনেক কঠিন। নীলা বললো আপু তুমি কিছু কিছু একটা বলো না। ভাবি বললো আমি কি বলবো বল, তোর ভাইয়া তো ঠিক কথাই বলেছে। ভাইয়া বললো নীলা কান্না করো না, আমি দেখছি কি করা যায়। নীলা বললো ভাইয়া বললো ঠিক আছে যাও। নীলা চলে গেল। আমি ভাইয়ার কাছে গিয়ে বললাম ভাইয়া যাই করো না কেন, আমি আর নীলা দুজনকে অনেক ভালোবাসি, আর আমার চেয়ে বেশি নীলা আমাকে ভালোবাসে, আর আমাকে পাওয়ার জন্য নীলা সব করতে পারবে, তবে আমি পারবো না। যে সেটা না, আমিও সব কিছু করতে পারবো, তাই বলছি যা করবে একটু ভেবে কাজটা করো বলে আমি চলে এলাম। ছাদে এসে দেখে নীলা কান্না করছে। আমি নীলার কাছে গিয়ে নীলার কাঁধে হাত রাখতে নীলা পিছনে ফিরে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল আর বলল তোমাকে ছাড়া আমি বাঁচবো না নীল। আমি বললাম এই ভানে কান্না করো না প্লিজ। নীলা বলল কিছু একটা করো। আমি বললাম করবো, এবার কান্না বন্ধ করো। নীলা বলল ঠিক আছে। নীলা আর কান্না করলো না, আমাকে জড়িয়ে ধরে আছে। আমি বললাম যদি আমাদের সম্পর্ক মেনে না নেয় তাহলে কি করবে? নীলা বলল বাসা থেকে পালিয়ে যাবো। আমি বললাম পালিয়ে গেলে কি সব সমাধান হয়ে যাবে? নীলা বলল আমি বললাম কখনো হবে না। নীলা বলল কেন? আমি বললাম দেখো, পালিয়ে গেলে হয়তো আমরা দুজন সুখী হব, আবার সুখী হতেও পারবো না, আর আমরা পালিয়ে গেলে আমাদের দুজনের বাবা মা কষ্ট পাবে। নীলা বলল তুমি কি বলতে চাইছো? আমি বললাম আমি বলতে চাইছি যে বাবা মা কষ্ট পাবে এমন কোনো কাজ করো না, আর আর আমার মনে হয় না তা না করবে। নীলা বলল মাহি এসে বলল ভাইয়া তোকে ডাকে। আমি বললাম যা আমি আসতেছি। নীলা এখনও আমাকে জড়িয়ে ধরে আছে। আমি বললাম এবার ছাড়ো, ভাইয়া ডাকছে। নীলা বলল না ছাড়বো না। আমি বললাম নীলা প্লিজ এমন করো না। নীলা বলল ঠিক আছে ছাড়বো, তবে। আমি বললাম তবে কি? নীলা বলল আমাকে একটা চুমু দাও। আমি বললাম ঠিক আছে। আমি নীলার কপালে একটা চুমু দিলাম। নীলা বলল এখানে না। আমি বললাম তাহলে? নীলা তার ঠোঁট দেখিয়ে বলল। নীলা বলল এখানে। আমি বললাম আমি পারবো না। নীলা বলল কেন? আমি বললাম লজ্জা করে। নীলা বলল ওরে বাবারে বলে নীলা আমার ঠোঁটে চুমু দিয়ে দিল আর আমাকে ছেড়ে দিয়ে বলল, নীলা বলল চলো। আমি বললাম দুজনে নিচে চলে এলাম। নিচে আসতে ভাইয়া বলল আজকে বিকালে চলে যাব আমাদের বাসায়। আমি বললাম ভাইয়া নীলার আব্বুকে বলেছিল? ভাইয়া বলল তারা না করে দিয়েছে। আমি বললাম কেন? ভাইয়া বলল দুই মেয়েকে এক ফ্যামিলিতে বিয়ে দেবে না। আমি বললাম এটাই কারণ, আর অন্য কোনো কারণ নাই তো? ভাইয়া বলল না এটাই। আমি বললাম ও কী আর করার। বিকালে খাওয়া দাওয়া করে বাসায় চলে এলাম, তবে আসার সময় নীলাকে দেখি নাই। বাসায় এসে আম্মুর রুমে গেলাম। আম্মু আমাকে দেখে বলল কখন এলি? আমি বললাম এই মাত্র। আম্মু বললো ও। আমি বললাম আম্মু তোমাকে কিছু বলতে চাই। আম্মু বললো বল। আমি বললাম আম্মু আমি নীলাকে ভালোবাসি, আর যদি বিয়ে করতে হয় তাকেই করবো। আম্মু বললো নীলা মানে? আমি বললাম ভাবির বোন। আম্মু বললো তা মানবে তো? আমি বললাম তুমি কি বলো? আম্মু বললো মেয়ে দেখতে তো ভালোই আছে। আমি বললাম তাহলে আমাদের বিয়ের কথা বলো। আম্মু বললো তোর আব্বু আসুক দেখি কি বলে। আমি বললাম এত কিছু বুঝি না, নীলাকে আমার চাই। আম্মু বললো যদি যদি তারা না করে? আমি বললাম তাদেরকে বুঝিয়ে বলবে। আম্মু বললো আচ্ছা। আমি আর কিছু না বলে চলে এলাম আমার রুমে এসে নীলাকে ফোন দিলাম, কিন্তু ধরছে না। কী ব্যাপার নীলা ফোন ধরছে না কেন কিছুই বুঝতে পারছি না। আমি আমার রুম থেকে ভাইয়ার রুমের দিকে গেলাম। ভাইয়ার রুমের সামনে গিয়ে দরজা নক করতে ভাবি দরজা খুলে দিল আর বলল কী ব্যাপার দেবর সাহেব? আমি বললাম ভাইয়া কোথায়? ভাবি বললো বাইরে গেছে। আমি বললাম ও। ভাবি বললো কোনো দরকার? আমি বললাম ভাবি বললো আমাকে বলা যায় না। আমি বললাম ভাবি বললো বলো। আমি বললাম না মানে নীলার বিষয়ে কথা বলতে চাইছিলাম। ভাবি বললো আমার আব্বুকে অনেক বুঝিয়েছি কিন্তু রাজি হয়নি, তোমার ভাইয়াও অনেক বুঝিয়েছে, কোনো কাজ হয়নি। আমি বললাম ভাবি আমি নীলাকে অনেক ভালোবাসি, তাকে ছাড়া বাঁচবো না, প্লিজ কিছু একটা করেন। ভাই বলে দেখো নীল, আমার আর তোমার ভাইয়ার যতটুকু চেষ্টা করার করেছি কিন্তু আমার ব্যর্থ। আমি বললাম ভাবি আরেকবার চেষ্টা করে দেখেন না। ভাই বললো ঠিক আছে। আমি বললাম আচ্ছা চেষ্টা করে দেখেন বলে আমি রুম থেকে বেরিয়ে এলাম। আম্মুর রুমে এসে দেখে আম্মু আর আব্বু বসে কথা বলছে। আমি বললাম আমি আসতে পারি? আব্বু বললো আয়। আমি বললাম আম্মু আব্বুকে বলেছো? আম্মু বললো না বলি নেই। আব্বু বললো কি? আম্মু বললো নীল নাকি নীলাকে পছন্দ করে আর তাকে বিয়ে করতে চায়, তুমি কি বলো? আব্বু বললো নীলা মেয়েটা অনেক ভালো, যদি তারা রাজি হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। আমি বললাম নীলার আব্বু না করে? আব্বু বললো কী বলে? আমি বললাম দুজনে এক জায়গায় নাকি বিয়ে দেবেন। আব্বু বললো সমস্যা কী দিলে? আম্মু বললো তুমি একটু কথা বলে দেখো। আব্বু বললো ঠিক আছে। আমি আর সেখানে না থেকে আমার রুমে চলে এলাম। আমার ফ্যামিলি সবাই মেনে নিয়েছে কিন্তু নীলের ফ্যামিলি মেনে নেয়নি।
ফ্যামিলি বলতে ভুল হবে, শুধু নীলার আব্বুই রাজি নন। এদিকে নীলাকে ফোন দিয়ে যাচ্ছে, নীলা ফোন ধরছে না, কেমনটা লাগে ধর আর ভালো লাগে না। এদিকে নীলার আব্বুর প্যারাই বাঁচি না, আর এদিকে নীলা ফোন ধরে না, কোন দিকে যাব কিছু বুঝতেছি না, শুধু টেনশন আর টেনশন। আবার গেলাম ভাবির রুমে, গিয়ে বললাম ভাবি আপনার ফোনটা দেন তো। ভাবি বললো কেন? আমি বললাম নীলাকে ফোন দেবো, আমার ফোনটা ধরছে না। ভাই বললো বাবা এত দরদ দেখছি। আমি বললাম বেশি কথা বলবে না তো, এমনি মাথা গরম। ভাই বললো কেন? কেন গো দেবর সাহেব? আমি বললাম আপনার বোনের জন্য। ভাই বললো সে আবার কী করলো? আমি বললাম দেন না ফোনটা। আমি বললাম না। আমি ভাবির কাছ থেকে ফোন নিয়ে নীলার নাম্বার ডায়াল করতে খুব সুন্দর একটা নাম চলে এলো। নামটা হলো লাল টুকটুকি বোন। নামটা দেখে আমার মুখে হাসি চলে এলো। আমার হাসি দেখে ভাবি বলল হাসির কী হলো? আমি বললাম না এমনি। ভাবি আর কোনো কথা না বললো না। আমি নীলাকে ফোন দিলাম, একবার রিং হলো, ধরলো না। আরও দুবার ফোন দিলাম কিন্তু ফোন ধরলো না। আমি আবার রুমে এসে শুয়ে পড়লাম আর নীলার কথা ভাবতে লাগলাম, কী হলো নীলার, ফোন ধরছে না কেন? এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি তা জানি না। ফোনের শব্দে ঘুম ভেঙে গেলো। ফোন হাতে নিয়ে দেখি অনেক বেলা হয়েছে আর ভাবি ফোন দিচ্ছে। আমি রিসিভ করতে ভাবি কান্না জড়িত কণ্ঠে বললো আমি একটা SMS করে হাসপাতালের ঠিকানা দিয়েছি, সেখানে চলে এসো। আমাকে আর কিছু বলতে না দিয়ে ভাবি ফোন কেটে দিল। আমি ফোন ব্যাক করলাম কিন্তু রিসিভ করেনি। আমি মহা চিন্তায় পড়ে গেলাম। আমি ভাবির দেওয়া হাসপাতালের ঠিকানায় চলে এলাম আর হাসপাতালে এসে যা শুনেছি তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার সব কিছুই যেন উল্টোপাল্টা হয়ে গেল, পৃথিবী থমকে গেল। নীলা এমনটা করবে তা আমি কখনো ভাবতে পারিনি। নীলা কি না হাত কেটেছে আর সাথে হাতের রগ কেটে গেছে। ভাবি তার আব্বুকে বললো নীলার যদি কিছু হয় তাহলে তোমাকে ছাড়বো না, তোমার জন্য আজ নীলার এই অবস্থা। ভাবির আব্বু বললো শান্ত হও মা। ভাই বলে না তুমি আমাকে তোমার মেয়ে বলে ডাকবে না। ভাবির আব্বু বলে এমনটা করিস না, এমনিতে একটাকে হারাতে বসেছে, তার মাঝে তুই এমন করিস না রে মা। ভাবি বলে তুমি যদি তখন মেনে নিতে তাহলে নীলা এমনটা করতো না, এটার জন্য শুধু তুমি দেয়। ভাবির আব্বু বললো মা আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে। ভাবি বললো আমি আর আরিয়ান যখন বলেছিলাম তখন আমাদের কথা কানে যায়নি। আমি কি বলবো বা কি করবো কিছু বুঝতে পারছি না, আমার দু চোখ দিয়ে শুধু পানি পড়ছে। ডাক্তার এসে বললো দেখুন আপনারা এমন করে ভেঙে পড়বেন না, আর কোনো সমস্যা নাই, রোগীর জ্ঞান ফেরার অপেক্ষা করুন বলে ডাক্তার চলে গেল। ডাক্তার কথা শুনে সবাই কিছুটা শান্ত হলো। ভাবিকে ছাড়া আসলে নীলা ভাবির অনেক আদরে ছোটো বোন। ছোটো থেকে নীলা ভাবির কাছে থাকতো আর আম্মু যতটুকু খেয়াল রেখেছে তার চেয়ে বেশি ভাবি খেয়াল রেখেছে নীলার। ভাবি পাগলামো করে যাচ্ছে নীলাকে দেখার জন্য। ডাক্তার বলেছে জ্ঞান না ফেরা পর্যন্ত কেউ রোগীর কাছে যেতে পারবে না। 3 ঘন্টা পর নীলার জ্ঞান ফিরেছে, সবাই ভিতরে গেল, সাথে আমিও গেলাম। নীলা বললো আপু নীল কোথায়? ভাবি বললো এখানেই আছে। ভাবির আব্বু বললো মামুনি আমি আর কোনো বাধা দেবো না, তুমি সুস্থ হলে তোমার আর নীলের বিয়ে দিয়ে দেবো। ভাবি নীলার কপালে একটা চুমু দিয়ে আমাকে নীলার কাছে রেখে সবাইকে নিয়ে বাইরে চলে গেল। আমি নীলার কাছে গিয়ে বসে বললাম এমনটা কেউ করে? আর যদি কিছু একটা হয়ে যেত তখন? নীলা বললো কী করবো বলো, আব্বু তো রাজি হচ্ছিল না। আমি বললাম তাই বলে এমনটা করবে? নীলা বললো সরি। আমি বললাম সরি বললেই সব? বাকিটুকু বলার আগে নীলা ওর হাত দিয়ে আমার মুখ চেপে ধরে বললো। নীলা বললো চুপ। আমি নীলার হাত ছাড়িয়ে বললাম নীলা বললো আমাকে একটু জড়িয়ে ধরো না। আমি বললাম কিন্তু? নীলা বললো কোনো কিন্তু নয়, আর এখন তো আমাদের কেউ কিছু বলবে না, সবাই তো মেনে নিয়েছে। আমি আর কিছু না বলে নীলাকে জড়িয়ে নিলাম আমার বাহু ধরে। আর কোনো ভয় নেই, কোনো বাধা নেই আলাদা করার, আল্লাহর ইচ্ছা ছাড়া। এইভাবে শুরু হলো আমাদের ভালোবাসা। যদি দুজন পরস্পর দুজনকে চায় তাহলে কারো ক্ষমতা নেই তাদের আলাদা করার। পৃথিবীর সকল ভালোবাসা যে পূর্ণতা পায় সেই কামনায় রইল।